প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এসএসসি কেমিস্ট্রি এক্সপ্রেস কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এর পার্ট 2। পার্ট 1 এ আমরা দেখছিলাম যে বেসিক ধারণাগুলো, যে থিওরিগুলো ওটা দেখছি। আজকে আমরা দেখব যে টাইপ ভিত্তিক যে প্রবলেমগুলো এবং বোর্ড কোশ্চেন এগুলো আমরা সমাধান করব। তাহলে শুরু করা যাক। টাইপ নাম্বার 1 এ প্রথমে আমরা দেখব মূল সংখ্যা ও পরমাণু সংখ্যা ও ভর সংখ্যা এগুলো কিভাবে নির্ণয় করা যায়। এই জায়গায় একটা কোশ্চেন দিয়ে রাখছি। আজকে আমরা প্রচুর ম্যাথ করব, তাই খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসো। দেখো বলা আছে প্রমাণ অবস্থায় যে 10 ml আয়তনের অ্যামোনিয়া গ্যাসের ভর ও মোল সংখ্যা অণু সংখ্যা নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে দেখো, এই জায়গায় আমাদের আয়তনটা কিন্তু দেওয়া আছে। আয়তন হচ্ছে 10 ml। আয়তন 10 ml থাকুক আর যত ml থাকুক, এটাকে আমরা লিটারে নিয়ে নেব, তাই না? সবসময় লিটারে কনভার্ট করে নিই। তাহলে এখানে আমাদের বিটা আছে এবং এখানে কি কি আছে? অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। তার মানে এর আমরা মোলার ভর পেয়ে যাব কত? এর মোলার ভর পেয়ে যাব, আণবিক ভর হচ্ছে 17 গ্রাম। এটা আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা একটা সূত্র শুরুতেই শিখে গেছিলাম। কি কি সূত্র? সেই সূত্রটা হচ্ছে N = SB, একটা সূত্র রয়েছে। N = W/M রয়েছে। ওকে, এই জিনিসগুলো আমাদের এখানে রয়েছে। এখন এই জায়গাটায় আমাদের আরেকটা বিষয় বলা আছে যে প্রমাণ অবস্থায়। তা প্রমাণ অবস্থায় এক মোল কোনো গ্যাসের বা কোনো কিছুর আয়তন কত থাকে? সবসময় 22.4 লিটার থাকে। 22.4 লিটার থাকে। ওকে, এখন আমরা ওই অ্যামোনিয়ার এই যে এটা ছাড়াও কিন্তু করতে পারবো। এখানে প্রমাণ অবস্থায় বলে দেওয়া রয়েছে। তাহলে এই জায়গা থেকে আমরা কিন্তু আরেকটা সূত্র পাইছিলাম যে N = V/, এই যে 22.4 লিটার। এটা হচ্ছে মোল সংখ্যা। এটা দিয়ে আমরা কিন্তু বের করতে পারি। তাহলে যেহেতু এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি, এগুলো আমাদের দরকার নেই। এখন দেখো এই প্রমাণ অবস্থায় যেহেতু রয়েছে, এটা দিয়ে আমরা বের করি। মোল সংখ্যাটা প্রথমে বের করব। মোল সংখ্যা বের করলে আমাদের সব বের হয়ে যাবে। এখানে আয়তন দেওয়া আছে কত? আয়তন দেওয়া আছে V। তার মানে হচ্ছে V হচ্ছে 10 মিলিলিটার। এটাকে আমরা কি করব? V/1000। তাহলে হচ্ছে এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি 0.01, আর এখানে আছে 22.4 লিটার। তাহলে 0.01 কে যদি আমরা এই 22.4 লিটার দ্বারা ভাগ করি, তাহলে হয়ে যায় দেখো এই 4.464 × 10⁻⁻, এত হচ্ছে মোল। তাহলে দেখো মোল সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখানে আমাদের কি কি নির্ণয় করতে বলছে? যে মোল সংখ্যা নির্ণয় করতে বলছে। দেখো মোল সংখ্যা কিন্তু অলরেডি আমাদের নির্ণয় করা হয়ে গেছে। এখন এটা থেকে কিন্তু আমরা এই অণুর সংখ্যাও নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? যে অ্যাভোগাড্রো সংখ্যক থেকে আমরা নির্ণয় করতে পারি। আমরা জানি দেখো এক মোল সমান সমান কত? 6.02 × 10⁻23 এতটি। এখন এখানে মোল সংখ্যা কত আসছে? এতটি মোল সংখ্যা আছে। এটার সাথে যদি আমরা এটা গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের অণু সংখ্যা বের হয়ে যায়। এটা থেকে যদি এটা গুণ করি, দেখো এই মানটা তো পাইছি, এটার সাথে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দেব। 6.02 × 23। দেখো গুণ করলে আমাদের এখানে অণু সংখ্যা চলে আসে, যে অণু সংখ্যাটা চলে আসে হচ্ছে 2.6875। দেখো ইন্টু 10⁻20। একটা কালার নেই। দেখো এখানে অণু সংখ্যাটা কত আসে? 2.68 × 10⁻20 এতটি অণু। এগুলো তোমরা বাসায় ক্যালকুলেশন করে নিবা। এখন আমাদের আরেকটা জিনিস দরকার, এই গ্যাসটা ভর কত? এই গ্যাসটা ভর কত? তা ভর আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি। যে দেখো ভরটা নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা দরকার। এবার দেখো আমরা জানি N = W/M। M = W/M। এখানে আমরা কি কি পাইছিলাম? যে অণু সংখ্যা পাইছিলাম বা মোল সংখ্যা পাইছিলাম, তাই না? তো এখান থেকে মোল সংখ্যা যেহেতু পাইছি, মোল সংখ্যা কত পাইছিলাম? এতটি মোল। তাহলে এই মোল সংখ্যা দিয়ে আমরা কিন্তু এর ভর বের করতে পারি। ওকে, কোনাকুনি গুণ করলে W = N/M। ওকে, N এর মান আমরা পাইছি কত? এত পাইছি। এর সাথে যদি আমরা এর আণবিক ভরটা গুণ করে দিই, মানে এটার সাথে যদি আণবিক ভরটা গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ভর সংখ্যা বের হয়ে যাবে। আণবিক সংখ্যা 4.46, এটার সাথে যদি এই 17টা গুণ করে দিই, তাহলে আমাদের এর ওয়েটটা বের হয়ে যাবে যে এখানে কত গ্রাম অ্যামোনিয়া রয়েছে।
তাহলে এভাবে আমরা ভর সংখ্যা বলুক, মোল সংখ্যা বলুক, অনুসংখ্যা বলুক সবই নির্ণয় করতে পারবো। শুধু কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে। n = h দিয়ে সূত্রটা, n = w/m এবং n = b/24 লিটার। আচ্ছা, আমরা আরো কিছু एग्जांपल দেখি। দেখো 1 গ্রাম হীরকের কয়টি কার্বন পরমাণু রয়েছে? এখন দেখো এই হীরক মানে কি? এই হীরক মানে কিন্তু কার্বন। এই হীরক মানে আমরা বুঝে নেব যে কার্বনকে এখানে ইন্ডিকেট করছে। তার মানে 1 গ্রাম কার্বনে কয়টি পরমাণু রয়েছে? 1 গ্রাম কার্বনে কয়টি পরমাণু থাকতে পারে? এখানে আমরা যদি অনুসংখ্যা বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যায়। এখন দেখো এই যে 1 গ্রামটা দেওয়া আছে, 1 গ্রামটা কি আসলে? এই 1 গ্রামটা হচ্ছে এর ওয়েট, কার্বনের ওয়েট। তাহলে কার্বনের ওয়েট দেওয়া আছে 1 গ্রাম। এখন কার্বনের আণবিক ভর কত, পারমাণবিক ভর কত? দেখো কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম। তো এটা থেকে কি আমরা এর অনুসংখ্যা বের করতে পারি না? এখানে অনুসংখ্যা n = w/m। এখন আমরা যদি ক্যালকুলেশন করি অবশ্যই আমাদের এখানে অনুসংখ্যা বের হয়ে যাবে 1 / এখানে 12, এটা দিলে আমাদের বের হয়ে যাবে 1 / 12 দেই, তাহলে এখানে চলে আসে 0.0833 এতটি। তাহলে এতটি কি আছে? অণু রয়েছে, বোঝা গেল। এখন সরি, এখানে অণু না তো, এখানে বের হবে পরমাণু, যেহেতু আমরা পরমাণু নিয়ে কাজ করতেছি। ওকে, আমরা যেহেতু অণু নিয়ে যখন কাজ করব তখন অণু বের হবে। তাহলে এতটি আমাদের পরমাণু রয়েছে। এবার আমরা বের করব 72 গ্রাম H2O মানে পানিতে, 72 গ্রাম পানিতে আমাদের কয় মোল এবং কতটি অণু রয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে মোল সংখ্যা নির্ণয়, এবং পরে আমাদের নির্ণয় কোনটা? অনুসংখ্যা। কয়টি অনুসংখ্যা, এই দুইটা বের করতে হবে। তার আগে আমরা একটু মোল সংখ্যা নির্ণয় করতে পারি। এখানে কি কি আছে? এখানে দেখো পানির ভরটা দেওয়া আছে, পানির যে কত গ্রাম ওয়েটটা দেওয়া আছে, মানে ভরটা। আর আণবিক ভর আমরা জানি না, আণবিক ভর কত পানির? পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। আর এখানে ওয়েটটা দেওয়া আছে কত? ওয়েটটা দেওয়া আছে 72 গ্রাম। এখন এটা থেকে কি আমরা মোল সংখ্যা বের করতে পারি? মোল সংখ্যা ইকুয়াল টু আমরা জানি n = w/m। এটা থেকে কি সহজে বের করা যাবে মোল সংখ্যা? হ্যাঁ, অবশ্যই বের করা যাবে। এখানে আমরা যদি এই w এর মানটা বসা দেই 18 আর যদি ভাগ করে দেই 72 দিয়ে, তাহলে কিন্তু আমাদের মোল সংখ্যা বের হয়ে যায়। 18 ভাগ যদি 72 দেই তাহলে চলে আসে 0.25। তাহলে এত মোল সংখ্যা যেহেতু পেয়ে গেছি, এখন কয়টি অণু আছে এটা কি বের করা সম্ভব? হ্যাঁ, খুবই সহজ। এখানে আমরা এটার সাথে যদি অনুসংখ্যা বের করতে চাই, তাহলে অনুসংখ্যা বের করতে গেলে আমাদের এই n এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করে দিতে হবে। n কত পাইছি? 0.25। এটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23। এটা যদি গুণ করে দেই তাহলে আমাদের অনুসংখ্যা বের হয়ে যাচ্ছে। খুব ইজি এটা। আমরা এবার পরের যে টাইপটা আছে ওটাতে চলে যাব। দেখো প্রমাণ তাপমাত্রা ও চাপে একটি বেলুনে হাইড্রোজেন গ্যাস রয়েছে, ধারণ ক্ষমতা কত? 224 ml। দেখো 224 ml, মানে এই পর্যন্ত হচ্ছে ধারণ ক্ষমতা, এর বেশিও নিতে পারবে না। ঠিক আছে, এখন ওই বেলুনের ভিতরে এই যে এত মোল হাইড্রোজেন গ্যাস ভরা যাবে কিনা। এখন কথা হচ্ছে যে এত মোল, এই যে এটা মোল সংখ্যা দেওয়া আছে, n এর মানটা দেওয়া আছে, n এর মান কত দেওয়া আছে? 0.1 মোল। 0.1 মোল। এখন এই 0.1 মোল হাইড্রোজেন, 0.1 মোল হাইড্রোজেন কি এটার ভিতর ঢুকানো যাবে কিনা, এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখন দেখো এখানে ওর ধারণ ক্ষমতা কত সর্বোচ্চ? ধারণ ক্ষমতা সর্বোচ্চ হচ্ছে Bmax 24 মিলিলিটার। এখন আমাদের দেখতে হবে যে এখানে বলা আছে 0.1 মোল হাইড্রোজেন ভরা যাবে কিনা। তার মানে এই 0.1 মোল এই হাইড্রোজেনের আয়তন কত সেটা আমাদের বের করতে হবে। ওকে, আমরা সবসময় জানি যে প্রমাণ অবস্থায় কত লিটার থাকতে পারে? 1 মোল। প্রমাণ অবস্থায় 1 মোল হাইড্রোজেনের ভর কত হবে? 1 মোল হাইড্রোজেনের ভর হবে কত? আয়তন হবে 22.4 লিটার। এখন এখানে আছে কত মোল? এখানে আছে 0.1 মোল। 0.1 মোল। এখন 0.1 মোলে কত লিটার লাগবে? কম লাগবে অবশ্যই। ঠিক আছে, তাহলে 2.24 লিটার।
এখন দেখো এই 2.24 লিটারকে যদি আমরা মিলিলিটারে কনভার্ট করি তখন কি হবে, আমাদের কত দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। 2.24 গুণ হচ্ছে 1000, 1000 গুণ করলে আমাদের মিলিলিটার চলে আসবে, তখন দেখতে পাচ্ছি আমাদের এত মিলিলিটার। এখন দেখো এখানে ছিল হচ্ছে 224 মিলিলিটার, এখানে আছে 2240 মিলিলিটার, মানে অনেক বেশি। তার মানে এই বেলুনটার ভিতরে যে বেলুনটা আমাদের ছিল গ্যাস বেলুনটা, এই বেলুনটার ভিতরে আমরা এই 0.1 মোল 0.1 মোল যদি আমরা হাইড্রোজেন ভরি, এটা কি হবে, বুম, ব্লাস্ট হয়ে যাবে। আচ্ছা, পরে চলে আসি। দেখো এখানে রয়েছে 100 ml সেমিমোলার দ্রবণ। এখন সেমিমোলার বলতে আমরা কি বুঝি, সেমিমোলার মানে বলতে বুঝি অর্ধেক। কিসের অর্ধেক, একের অর্ধেক। তাহলে সেমিমোলার হচ্ছে 0.5 মোল, সেমিমোলার 0.5 মোলার এটা দেওয়া রয়েছে। তার মানে এটার মোলারিটি দেওয়া আছে কত, এটা মোলারিটি দেওয়া আছে, আমরা এস এর মানটা ডিরেক্ট লিখে দিই 0.5। এখন ওই দ্রবণে এখানে আয়তন দেওয়া আছে, আয়তনটা আমরা লিখে নিই, আয়তন বি ইকুয়াল টু আছে 100 ml। 100 ml কে আমরা যদি লিটারে কনভার্ট করি তখন কত হবে, 0.1 লিটার। এই দুইটা জিনিস পাওয়া গেল। এখন কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের দরকার হচ্ছে এই ডব্লিউর মানটা, এই ডব্লিউ মানটা আমরা জানি না। আর কি কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 40 গ্রাম। ওকে, এই ডাটাগুলো আমার কাছে আছে। এখন আমরা কি বের করতে পারি, ডব্লিউটা বের করতে হবে। এই ডব্লিউটা বের করতে গেলে আমরা কিভাবে বের করতে পারি, দেখো আমাদের সেই কমন সূত্র n = SB, n = SB। এখানে বিটা কিসে থাকবে, লিটারে থাকবে। বির মান হচ্ছে আমাদের 0.1 লিটার, এস এর মান আমাদের দেওয়া আছে কত, 0.5 লিটার। এখন n এর মান কত, n এর মান আমরা আরেকটু কনভার্ট করে লিখতে পারি, W/m = SB। এটাও তো লেখা যায়, তাই না। W এর মান কত জানি না, এটা আমাদের তো বের করা লাগবে। আর m এর মান দেওয়া আছে 40 গ্রাম। এখন এই ডাটাগুলো যদি আমি এটার ভিতরে ইনপুট করে দিই তাহলে কি আমাদের সম্ভব, W কত, W = আমাদের হবে SBM, কত হয় তাহলে 2 গ্রাম, তাহলে 2 গ্রাম যদি ক্যালকুলেশন করি। খুব ইজি এটা ছিল। এখন আমরা পরের ম্যাথটা দেখব যে 250 ml ডেসিমোলার, ওইটার মতোই, শুধু একটু পার্থক্য। দেখো ডেসিমোলার বলতে আমরা বুঝবো যে এখানে রয়েছে S = 0.1, মানে হচ্ছে 1 মোলারের 10 ভাগের 1 ভাগ। এখানে দেখো বি দেওয়া আছে, বি 250 ml দেওয়া আছে, এটা যদি লিটারে নেই তাহলে হবে 0.25 লিটার। ওকে, এখন এখানে দেখো সোডিয়াম কার্বনেট রয়েছে, এই সোডিয়াম কার্বনেটের অণু সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। সোডিয়াম কার্বনেটের আমাদের যে মোলার ভর সেটা আমরা জানি 106 গ্রাম। ওকে, এখন অণু সংখ্যা নির্ণয় করতে হবে। অণু সংখ্যা নির্ণয় করতে বলুক আর যে সংখ্যা নির্ণয় করতে বলুক, আমাদের মেইন টার্গেট হচ্ছে n বের করা। আমরা যদি n বের করতে পারি তাহলে আমাদের সব বের হয়ে যাবে। তো আমাদের সূত্র কোনটা, সূত্র আমাদের n = SB। এই এক সূত্র দিয়ে আমরা সব করে ফেলবো। এখন এখান থেকে আমাদের মোলটাকে বের করি, s এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, এটা ডিরেক্ট গুণ করে দিই, 0.1 গুণ হচ্ছে 0.25, গুণ করলে চলে আসে 0.025 মোল। এখন এত মোল আমরা জানি 1 মোল = 6.02 × 10⁻23t, তাহলে এত মোল = কতটি, এটার সাথে গুণ করি, বাস অণু সংখ্যা বের হয়ে যাবে, ইজি। ওকে, আমরা এবার পরের টাইপটা দেখব। আচ্ছা, টাইপ 2 চলতেছে এখন পর্যন্ত, মোল সংখ্যা ও ভর সংখ্যা, আয়তন এবং মোলারিটি। এই মোলারিটি এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো এই মোলারিটি তো রয়েছে, আরেকটা আছে কিন্তু মোলারিটি, ওইটা তোমাদের এখন আলোচনা করব না, মোলারিটিটাই পড়ো। এখন দেখো যে 100 ml, আবার তোমাদের দেখো এই ধরনের ম্যাথ আসলে সবার প্রথমে কি করবা, যে কি কি আছে ডাটাগুলো একসাথে লিখে ফেলবা। এখানে রয়েছে বি এর মানটা দেওয়া আছে 0.1 লিটার। ওকে, এখন এই দ্রবণের ভিতরে কত গ্রাম, এই 4 গ্রাম, 4 গ্রাম হচ্ছে ডব্লিউ মানটা দেওয়া আছে 4 গ্রাম। ওকে, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড কত, m এর মান হচ্ছে 40। ওকে, দ্রবীভূত আছে। দ্রবণটির ঘনমাত্রা নির্ণয় করতে হবে, মানে হচ্ছে s এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। সূত্র আমাদের কি বলবো, কমন সূত্র
n ইজ ইকুয়াল টু এস বি। ওকে, n এর মান কত, ডব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এস বি। আমাদের লাগবে কিন্তু এবার এসটা যদি লাগে তাহলে বিটা আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাই না? তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে, এস ইজ ইকুয়াল টু যদি আমরা বিটা এখানে আছে গুণ আকারে, ওখানে হবে ভাগ, তাহলে আমাদের হবে ডব্লিউ বাই এম বি। এখন ডব্লিউ বাই এম বি যদি করি তাহলে আমাদের এই ডব্লিউ কত ছিল, ডব্লিউ ছিল 4, আর এম ছিল কত, এম ছিল 40, আর আয়তন ভি ছিল কত 0.1। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো 0.1 এর সাথে 40 গুণ করলে কিন্তু হয় 4, আর 4 এর সাথে 4 কাটাকাটি হয়ে যায় 1, তার মানে এটার ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। আচ্ছা, ঘনমাত্রা যেটা আছে, মোলারিটি যেটা আছে, এটা আমরা সবসময় বের করি মোল পার লিটারে, মানে 1000 লিটারে কতটুকু থাকে। আচ্ছা, আবার দেখো এই জায়গাটা একটু ডিফারেন্স আছে, যে 90 গ্রাম পানিতে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড এর পানীয় দ্রবণটির ঘনত্ব দেওয়া আছে এই যে 1.12 কেজি। এই জিনিসটা দিয়ে তোমাদের একটু মাথা ঘুরিয়ে দিছে, তো মাথা ঘোরানোর কোনো দরকার নেই। দেখো আমরা সবসময় যে আয়তন বের করার ক্ষেত্রে আমরা বের করি, তোমরা প্লবতার যে অঙ্কগুলো করছো না ফিজিক্সে, প্লবতা, তো ওখানে দেখবা যে আমাদের ইয়াগুলো ছিল যে ঘনত্ব রো ইকুয়াল টু এম ভি ছিল, তাই না? এই রো ইকুয়াল টু ছিল কত, এম ভি, এটা ছিল। তাহলে ভি ইকুয়াল টু কত হয়, ওটা লিখলাম নাকি, হ্যাঁ ঠিকই তো, না উল্টা লিখছি। দেখো সূত্রটা এরকম আসে, যেমন ভি ইকুয়াল টু এম বাই রোটা আসে, ওকে, 1 ধরি, এম ইকুয়াল টু রো ভি, আচ্ছা ওটা উল্টা লিখছিলাম, হ্যাঁ এটা ছিল এরকম, এম ইকুয়াল টু রো ভি ছিল, তাহলে ভি ইকুয়াল টু কত আসে, ভি ইকুয়াল টু ছিল এম বাই রো, এরকম একটা ম্যাথ ছিল। এখন দেখো আমরা যখন ঘনত্ব নির্ণয় করতে যাই, যে এই আয়তন নির্ণয় করতে যাই, তখন সবসময় আমরা যেটা দেওয়া থাকে ওইটা নিয়ে কিন্তু কাজ করি, কিন্তু এখানে যখন এই ঘনমাত্রা দেওয়া হবে, দেখো আমরা সবসময় কিন্তু এই যে রোটা, এই রোর মানটা 1 নিয়ে কাজ করি। রোর মান 1 নিয়ে কাজ করলে কি হয়, যে এখানে ওর যে আয়তনটা থাকে বা ভর দ্রবণটা থাকে, ওইটা যেটা হয় ওইটাই থাকে, ঠিক আছে? মনে করো যে এটার 1 দিয়ে ভাগ করলে তো ওইটা যেটা থাকবে ওইটাই থাকবে, এই জন্য আয়তন তেমন আমাদের পরিবর্তন হয় না। তো আমাদের এখানে যেহেতু ঘনমাত্রাটা দেওয়া হয়েছে, এই জায়গায় আমাদের একটু কাজ করে নিতে হবে। আচ্ছা দেখো ঘনমাত্রা দেওয়া আছে কত, এই রোটা দেওয়া আছে 1.12 কেজি পার লিটার, এটা দেওয়া আছে, তো আর এখন দেখো এই দ্রবণে কি কি আছে, 90 গ্রাম পানি আর 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটা যেহেতু আছে, দুইটা মিক্স করে তো দ্রবণটা হয়, তাই না? তাহলে আমাদের এখানে এই 90 যোগ করতে হবে 10, 90 যোগ করতে হবে 10, এটা যোগ করলে তো এইটার যে দ্রবণটা রয়েছে, এই দ্রবণটার যে ঘনমাত্রা আমাদের দিয়ে দিয়েছে, সেই ঘনমাত্রা দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে। তো ঘনমাত্রা কত, 1.12 লিটার, 1.12 লিটার মোল কেজি লিটার। আচ্ছা এককটা এখন দিলাম না। এখন দেখো এই একটা অবস্থা আছে, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আছে গ্রামে, তাহলে আমাদের কিন্তু এখানে গ্রামে রাখা যাবে না, এটা কেজিতে কনভার্ট করতে হবে, যেহেতু এককটা আছে কি 1.12 কেজি লিটার পার, তার মানে এটাকে আমাদের কেজিতে কনভার্ট করতে হবে। কেজিতে কনভার্ট করতে গেলে আমরা একটা কাজ করি, এটার সাথে 10 টু দি পাওয়ার -3 করে দিই, মানে 1000 দ্বারা ভাগ করলে কেজিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এটা হিসাব করি, এটা কিন্তু আমাদের আসবে কিসের মান, বির মানটা আসবে 100 ভাগ 1000 ভাগ 1.12। ওকে দেখো তাহলে 0.0 আমরা 9 ধরি, এত লিটার। দেখো এটা হচ্ছে আমাদের আয়তনটা। তাহলে এত কিছু করে আমরা আয়তনটা বের করে ফেললাম। এখন আয়তন বের করে ফেললে আমাদের কি বের করতে হবে, ঘনমাত্রা ইকুয়াল টু আমরা জানি যে n ইকুয়াল টু hb, আগের মতো সূত্র দিয়ে আমরা বের করে ফেলবো। ওকে, তাহলে n এর মান কত, w বাই m, এটা দিয়ে আমরা বের করব hb। এখান থেকে যদি আমরা করি, দেখো h ইকুয়াল কত হবে, w বাই mv। ওকে, এখন দেখো w কত দেওয়া ছিল, 10 গ্রাম, রাখলাম 10,
10 গ্রাম। এখন দেখো 10 গ্রাম দেওয়া আছে, এম কত দেওয়া ছিল, এম কত দেওয়া ছিল, এম এর মান এই যে দেওয়া নাই, এটা আমার বের করতে হবে। এটা 40 গ্রাম, 40। আর আয়তন কত, আয়তন হচ্ছে আমাদের বের হয়েছে 0.09। এটাকে আমরা যদি 0. ক্যালকুলেশন করে নেই 0.1 ধরে নেই, তাহলে আমাদের হিসাব সুবিধা হবে। তাহলে কত হয়, গুণ করলে হবে এখানে 2.77। আচ্ছা 2.77। তাহলে এটা হচ্ছে মোলারিটি। এভাবে কিন্তু এটা মোলারিটি বের করা যায়। ঠিক আছে, যদি কখনো কখনো যদি তোমাদের এভাবে থাকে যে এরকম একটা ঘনত্ব দিয়ে দেয়, তখন কি করবা, এই যে দ্রবণের যে আয়তনটা থাকে ওইটার এটা দিয়ে ভাগ করে নিবা। কারণ আমরা সবসময় কি করি, সবসময় হচ্ছে এটা আয়তনটা বের করার ক্ষেত্রে এটাকে 1 ধরে নেই ঘনমাত্রা, যার জন্য আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যখন একটু 1 এর চাইতে বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে, তখনই ঝামেলাটা হবে। তখন আমাদের আয়তনটা সঠিক পরিমাণটা বের করে নিতে হবে। আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে আমরা পরের টাইপে যাব। আচ্ছা দেখো টাইপ 3 তে কি বলা আছে, টাইপ 3 তে আমাদের বলা আছে যে ঘনমাত্রার তুলনা। এক্ষেত্রে দেখো আমি দুইটা যে বিকার রেখে দিছি, এই জায়গায় কি রয়েছে, এই জায়গায় রয়েছে 250 ml HCl, কত গ্রাম, 100 গ্রাম দেওয়া আছে। আবার দেখো 250 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে। এখন এই দুই দ্রবণের ঘনমাত্রা কি একই হবে কিনা, এই দুই দ্রবণের ঘনমাত্রা কি একই হবে কিনা। তো এই দুই দ্রবণের ঘনমাত্রা একই হইতে গেলে আমাদের একটু দেখতে হবে যে এখানে কত মোল আছে, এখানে কত মোল আছে। তাহলে আমাদের পেয়ে যাব, যদি মোল সংখ্যা সমান হয়ে যায়, এখানে যেহেতু আয়তন একই রয়েছে, তাহলে মোল সংখ্যা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, এই অধ্যায়ে যত অঙ্ক করতে যাব সবার আগে আমাদের বের করতে হবে মোল সংখ্যা, মানে এন এর মানটা। আগে আমরা এন এর মানটা একটু বের করে দেখি। দেখো এটা হচ্ছে HCl। ওকে, HCl দ্রবণে ওর মোল সংখ্যা কত হবে একটু বের করি। এন এর মান, এন এর মান কত হতে পারে ওর, দেখো এন এর মান হবে ওর যে আয়তনটা দেওয়া আছে, ভরটা দেওয়া আছে 100, এটাকে ভাগ করতে হবে ওর যেই আণবিক ভর রয়েছে 36.5। এটা দিয়ে যখন ভাগ করব তখন আমাদের বের হয়ে যাবে এখানে কত মোল রয়েছে। তাহলে 100 ভাগ হচ্ছে 36.5, 2.79। হ্যাঁ 2.739, এটা হচ্ছে ওর মোল সংখ্যা। এখন আমি এই পাশে ওর মোল সংখ্যা একটু বের করব কত হয়। দেখো ওর মোল সংখ্যা কত আসবে, ইকুয়াল টু এখানে দেওয়া আছে 100 গ্রাম, ওরও 100, আর ভাগ করতে হবে কত দ্বারা, 40 দ্বারা। তাহলে 100 কে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যায় 2.5। এখন দেখো এই মোল সংখ্যা কিন্তু দুইটার সমান নয়, একটার বেশি একটা কম। কত বেশি কম, ওর মোল সংখ্যা রয়েছে, ওর মোল সংখ্যা রয়েছে n ইকুয়াল টু 2.73। তার মানে ওর মোল সংখ্যা বেশি, আর ওর মোল সংখ্যা কত, ওর মোল সংখ্যা একটু কম 2.5। তার মানে এই দুইটার ঘনমাত্রা কখনোই এক হবে না। এখানে আরেকটা ফ্যাক্টর কাজ করতো, সেটা হচ্ছে আয়তনটা। আয়তনটা কাজ করতো, কিন্তু আয়তনটা কাজ তখন করবে না যখন হচ্ছে এটার আয়তনটা সমান হচ্ছে। যেহেতু এখানেও সমান আয়তন, এখানেও সমান আয়তন, তার মানে হচ্ছে যার মোল সংখ্যা বেশি তার ঘনত্ব বেশি। ঠিক আছে, আচ্ছা এটা একটা সিম্পল অঙ্ক ছিল। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখব, যে টাইপ 4 এ দ্রবণ প্রস্তুতি। এই ক্ষেত্রে আমাদের যে লঘুকরণ একটা নীতি রয়েছে। আমাদের যে ল্যাবরেটরিতে বিভিন্ন অ্যাসিড গুলো থাকে, অ্যাসিড গুলো অনেক ঘনমাত্রা থাকে, অনেক ঘন কনসেন্ট্রেটেড যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে বা HCl যেটা, আর হচ্ছে সালফুরিক অ্যাসিড থাকে, এগুলো হচ্ছে খুবই শক্তিশালী অ্যাসিড। তো এই শক্তিশালী অ্যাসিড নিয়ে আমাদের কাজ করাটা খুবই রিস্ক হয়ে যায় এবং আমাদের লাগেও না। আমাদের অনেক সময় কাজ করতে হয় 0.1 মোলার নিয়ে। তখন আমাদের এই যে এত ঘন, মানে এত ঘন অ্যাসিড গুলো, এই ঘন অ্যাসিড গুলোকে একটু লঘু করতে হয়, লঘু করে তারপর আমাদের কাজ করতে হয়। মনে করো দেওয়া রয়েছে যে 1, দেখো দেওয়া আছে যে 1 মোলার হচ্ছে, যদি 1 মোলার H2SO4 এটা দেওয়া রয়েছে, তার মানে এটা খুবই শক্তিশালী একটা অ্যাসিড, মানে কনসেন্ট্রেটেড থাকবে এটা। এখন এটাকে আমাদের লঘু করতে হবে। এই লঘু করতে গেলে আমাদের কি পরিমাণ পানি ঢালতে হবে। এখন চিন্তা করো এই জায়গায় যতটুকু ছিল HCl এর মানে পরিমাণ যতটুকু ছিল, এটা মনে করো দেখো 98 গ্রাম, 98 গ্রাম রয়েছে 1000 ml। এখন এর ভিতরে যদি আমি পানি ঢেলে দিই,
মনে করো যে এই জারের ভিতরে 98 গ্রাম কি রয়েছে H2SO4। এখন এটা হচ্ছে কত মোলার? 1 মোলার। 1 মোলার। এখন এটার ভিতরে যদি আমি আরো কিছু পানি ঢেলে দেই, কতটুকু পানি রয়েছে? ধরো 1000 ml বা 1 লিটার পানি রয়েছে, 1 লিটার পানি রয়েছে। এখন যদি আমি আরো 1 লিটার পানি ঢেলে দেই বা 2 লিটার পানি ঢেলে দেই, এটার ঘনত্বটা একটু হ্রাস পাবে, মানে লঘু হবে। কিন্তু এই 98 গ্রাম ওর কি কোনো কম বেশি হবে? এখানে সালফারিক অ্যাসিড 98 গ্রামই থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি আয়তন যত ইয়া করে, ওর কিন্তু এই দ্রবণের ভর এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, শুধু ঘনত্ব পরিবর্তন হচ্ছে না। এবং আমাদের এখানে দেখো মোল এন এর মান ওর কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, মোল সংখ্যা কিন্তু একই আছে। এখানে কত মোল আছে? 98 গ্রাম সমান কত মোল? 1 মোল না? 1 মোলই তো। এখন এটার ভিতরে যদি আমি 2 লিটার পানি ঢেলে দেই, 1 মোলই তো থাকবে। মানে মেইনলি এটা এসিএলটি তো থাকবে, 1 মোল এটাই তো থাকবে, এটা তো উদাও হবে না। শুধু কি কমবে? শুধু কি কমবে? ঘনত্ব কমে যাবে। তাহলে আমি যত পানি অ্যাড করব, একটু মুছে দেই। হ্যাঁ, তাহলে মনে করো যে আমি যত পানি অ্যাড করব, মানে ভলিউম যত অ্যাড করব, তখন কি হবে? এটা তত কমতে থাকবে, ঘনমাত্রা তত কমতে থাকবে। তাহলে ভলিউমের সাথে ঘনমাত্রা হচ্ছে কি? ব্যস্তানুপাতিক। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে একটা সম্পর্ক নিয়ে আসছে, আমি তো ভাড়াই না, এটা যেহেতু তোমাদের প্র্যাকটিস ক্লাস। দেখো একটা সূত্র আসছে, সেটা হচ্ছে লঘুকরণ সূত্র। এই যে এস এবং বি, এই দুইটার গুণফল সবসময় কি হবে? সবসময় হবে একটা কনস্ট্যান্ট মান চলে আসবে। এস ও বি এই দুইটা গুণফল। ঠিক আছে? এখন আমি যদি এইটার আরো কিছু দ্রবণ তৈরি করতে চাই, যেমন একটু লঘু করতে চাই, যেমন এটা আছে 1 মোলার, 1 মোলার রয়েছে, মানে খুবই কনসেন্ট্রেটেড, আমি একটু পানি ঢেলে একটু লঘু করতে চাই, লঘু করলেও আমাদের সূত্র ইয়ার একই থাকবে, মোল সংখ্যা একই থাকবে। এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, S1 B1 S2 B2। এখানে যদি আরো দরকার ছিল তাহলে লিখতাম S3 V3, দরকার নেই, আমার দুইটা নিয়ে কাজ। তার মানে হচ্ছে S এবং B এটার গুণফল সমান হবে এই ক্ষেত্রে। ঠিক আছে? এখন দেখো এই S1 এবং B1 এটা দ্বারা আমরা কি বুঝাইছি? S1 বুঝাইছি যে আগের যে একটা অবস্থা ছিল, তোমাদের বোতলের ভিতরে যে সালফারিক অ্যাসিডটা ছিল ওটা ছিল, এখন ওটা থেকে আমি নতুন একটা ঘনমাত্রার আরেকটা সালফারিক অ্যাসিড তৈরি করব। তো ওইটার ঘনমাত্রা হবে S2, ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে যেহেতু পানি ঢালবো, আর আয়তনও পরিবর্তন হয়ে যাবে, তাই না? আয়তনও পরিবর্তন হয়ে যাবে। তাহলে দুইটা আয়তন ভিন্ন ভিন্ন হবে, কত হবে জানি না, এই দুইটা হবে। এই ক্ষেত্রে কি করবে জানো? তোমাকে যে কোনো 4টা মানের একটা মান দিবে না, আমাকে 3টা দিয়ে দেবে। একটু আমরা এখানে দেখি। দেখো এখানে বলা আছে যে 300 সেন্টিমিটার কিউব আয়তনে, তার মানে এটা হচ্ছে ওর আয়তন V1, এটা আগের ছিল। আর দেখো 1 মোলার, এটা এস এর মানটা দেওয়া আছে, 1 মোলার HCl টা দেওয়া আছে, এত প্রয়োজন। কিন্তু বোতলে আছে কত? 6m। বোতলে আছে এই 6m, মানে এটা S2 টা দেওয়া আছে। এখন ওই দ্রবণে কি পরিমাণ বোতলে অ্যাসিডের সাথে কি পরিমাণ পানি মিশালে, মানে V2 কি পরিমাণ মিশালে আবার তোমার কাজ চলবে, তার মানে আমাদের বের করতে হবে কি V2 এর মানটা। V2 এর মানটা মানে কি পরিমাণ পানি মিশালে তোমাদের এই জিনিসটা হবে আর কি, যে এই 30 ml, এটা একই 300 ml একই হবে। আর এটাকে যদি আমরা লিটারে নেই তখন কত হবে? 0.3 লিটার। লিটার নিয়ে কাজ করবো যেহেতু আমরা সবসময়। এখন দেখো কি পরিমাণ পানি লাগবে, তাহলে আমরা সূত্রটা একটু লিখে নিই। আচ্ছা দেখো S1 এ কি ছিল? S1 V1 S2 V2, এটাই তো। হ্যাঁ, এটা যদি আমরা বাম পাশে নিয়ে নিই, আমি একসাথে করে নেই, ভিটা লাগবে না, আমরা ভিটা এখানে রাখি, তাহলে এভাবে রাখি S1 V1 ডিভাইড বাই S2। এই সূত্রটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করা লাগে ল্যাবরেটরিতে। এখন দেখো এই যে S1 কত? 1 মোলারিটি 1, এই যেটা S1, এবং B1 কত? B1 হচ্ছে 0.3 ml, 0.3 ml বা লিটার। আর S2 কত? S2 আছে 6, তাহলে ভাগ করব 6 দিয়ে, তাহলে এটার आंसर কত চলে আসবে?
0.05 লিটার। তাহলে আমরা যদি এই 0.05 লিটার পানি ঢালি এসিডের সাথে মিশাই তাহলে কিন্তু আমাদের এই কাজটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, এগুলো আরো কিছু এক্সাম্পল দেখি। 100 ml আয়তন দেওয়া আছে, এটার আগে কনভার্ট করে নেই 0.1 লিটার। 0.5 মোলার, তার মানে এস দেওয়া আছে 0.5। ওকে, সোডিয়াম কার্বন দ্রবণ থেকে কত ml, মানে B2 কত ml সেটা আমাদের নির্ণয় করতে হবে। কত ml ডেসিমোলার মানে আমরা জানি কি S = 0.1 মোলার দ্রবণ তৈরি করা যাবে। তাহলে কত ml, তাহলে এই বিটা আমাদের বের করা লাগবে। আমাদের সেই আগের সূত্র, যে লঘুকরণের সূত্র, B1 S1 = V2 S2। এখানে কি লাগবে? V2 টা লাগবে। তাহলে V2 টা আমরা যদি নেই তাহলে কি হয়ে যাবে? B1 S1 / S2। B1 কত ছিল? 0.1 গুণ হবে 0.5, ভাগ দিব আমরা 0.1 দ্বারা। ওকে, তাহলে এটা কাটা যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 0.5 লিটার। তাহলে আমাদের 0.5 লিটার দ্রবণ তৈরি করতে পারবো, ডেসিমোলার দ্রবণ তৈরি করতে পারবো। এখানে ছিল কত লিটার? এখানে ছিল 0.1 লিটার। তাহলে 0.1 লিটার 0.5 মোলার এই সোডিয়াম কার্বনেটের দ্রবণ থেকে আমরা 5 গুণ বেশি দ্রবণ তৈরি করতে পারবো, যেহেতু আমাদের এই ঘনমাত্রা কমাই দিছি, 0.1 দিছি। আগে ছিল 0.5, সেখান থেকে করছি 0.1, তার মানে 5 গুণ বেশি আমরা দ্রবণ তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর আমরা একটু পরের টাইপে চলে যাই। টাইপ 5, এতগুলো আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করছি। এবার আমরা করব যে শতকরা সংযুক্তি নিয়ে। এইখান থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসে, প্রশ্ন ফার্স্ট আসে এখান থেকে। তো শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হয়? শতকরা সংযুক্তির ক্ষেত্রে আমাদের আবার একবার রিমাইন্ড করে দেই, যে আমাদের মোলটা থাকে, যৌগটা থাকে, ওই যৌগে মনে করি এখানে পানির কথা বলা আছে, হ্যাঁ, পানি H2O। এখন এই যে পানির যে যৌগটা রয়েছে, এই অণুটা, এখানে হাইড্রোজেন কত পার্সেন্ট আছে এবং অক্সিজেন কত পার্সেন্ট আছে এটা আমাদের বের করতে হবে। দেখো এটার আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। এই 18 গ্রামের ভিতর হাইড্রোজেন কত গ্রাম আছে, অক্সিজেন কত গ্রাম আছে 100%-এর ভিতরে, সেটা আমরা বের করব। তাহলে দেখো শতকরা সংযুক্তির ক্ষেত্রে আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা বের করি তখন কত আসবে? দেখো হাইড্রোজেনের ভর হচ্ছে যেহেতু দুইটা, তাহলে 1 × 2 / 18 গুণ করতে হবে কত? 100। তাহলে বের হয়ে যাবে, দেখো 2 ভাগ যদি 18 দেই, গুণ করে দেই 100 দ্বারা, কত আসে? 11.1111, অনেকগুলো 1 চলে আসে। আচ্ছা, ও এত পার্সেন্ট হবে। এবার আমরা বের করবো কিসের? অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? সেম বিষয় হবে। দেখো অক্সিজেনের ভর কত? এখানে একটাই অক্সিজেন আছে, তার মানে 16 গ্রাম অক্সিজেনের ভর। এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? মোট ভর দ্বারা, আণবিক ভর দ্বারা, মোট আণবিক ভর 18 দ্বারা গুণ করে দিতে হবে 100% দ্বারা। তাহলে এটাকে কত হয় দেখি, 16 ভাগ 18 গুণ হচ্ছে 100। এখানে চলে আসে 88.88 মানে অসম্ভব চলে যাচ্ছে, এত পার্সেন্ট। তাহলে এভাবে দেখো এই পানির যে অণুটা রয়েছে এর ভিতরে এই হাইড্রোজেন আছে এই 11 এত পার্সেন্ট, আর অক্সিজেন আছে 88 এত পার্সেন্ট, আর এই দুটো যোগ করলে 100% হওয়ার কথা। এখানে 11.111, এখানে 80.11, এটা যোগ করলে সম্ভবত 99.999 এভাবে চলে আসবে, ঠিক আছে? মানে একটু কম বেশি হচ্ছে। এটার কারণ আছে, কারণ আমরা একদম অরিজিনাল ভরটা নিচ্ছি না, আমরা একদম যে রাউন্ড ফিগারটা নিচ্ছি, হাইড্রোজেনের রাউন্ড ফিগারটা, অক্সিজেনের রাউন্ড ফিগারটা নিচ্ছে, এই জন্য এটা হচ্ছে। আমরা যদি একদম অরিজিনাল ভরটা নেই তাহলে 100%ই অবশ্যই আসবে। এটাও তো 100% চলে আসবে। এগুলো যদি করে 99.999 ওগুলো পরে তো আমরা 100 করে দিই। আচ্ছা দেখো, তুতের গ্লাস পানির শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। এখন দেখো এই গ্লাস পানি বলতে আমরা কি বুঝবো? এই গ্লাস পানি বলতে আমরা আসলে কি বুঝবো? এখন দেখো এই গ্লাস পানি বলতে আমরা তুতের সংকেতটা দেখি। তুতের সংকেত হচ্ছে CuSO4 × 5 অণু পানি H2O। এখন দেখো এটা হচ্ছে তুতে,
এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়াল বা কিউপ্রিক ট্রু সালফেট, 5 অনু পানি, বা বিভিন্ন বিভিন্ন নামে ডাকে, তুতে নামে ডাকে। এখন এটার কালার কেমন? এটার কালার হচ্ছে নীল, এটার কালারটা থাকে নীল। হ্যাঁ, তোমরা বাজারে যখন তুতে কিনতে যাবা তখন দেখবা নীল একটা পাথরের মতো পাবা। এখন এই কালারটা নীল হয় মূলত এই 5 অনু পানির কারণে। এই মূলত এই 5 অনু যে পানিটা রয়েছে, পানির কারণে এর কালারটা কিন্তু নীল দেখায়। আচ্ছা, এখন তুমি যদি কোনোভাবে এটাকে তাপ দিয়ে মনে করো যে না আমি একটু তাপ দিয়ে দিই, দেখি তাপ দিয়ে পানি উড়িয়ে দিই, তখন দেখি এটা কালার কিরকম হয়ে যায়। যখন তাপ দিবা তখন দেখবা এটার কালার হয়ে যাবে সাদা, সাদা হয়ে যায়। এই কনভার্সনটা কেন হয়? কারণ এই পানির কারণে। আচ্ছা, বুঝছো? এই পানিটা যদি সরা দাও এই তুতে কিন্তু হয়ে যাবে সাদা, আবার পানি দিলে তুতে হয়ে যাবে নীল। এটা একটা ম্যাজিক, তোমরা ট্রাই করতে পারো, বাজারে তুতে কিনতে পাওয়া যায়। আচ্ছা, আমরা যেটা নিয়ে কাজ করতেছি এখন, এখানে এই যে তুতের সাথে 5 অনু পানি রয়েছে, এটাকে বলা হয় একলাস পানি। এটাকে বলা হয় ক্লাস পানি। আমাদের এই ক্লাস পানি নির্ণয় করতে হবে, যে ক্লাস পানির শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে, যে পুরো তুতের ভিতরে কত পার্সেন্ট পানিটা আসলে আছে। দেখো 5 অনু পানির ক্ষেত্রে আমরা যদি বের করি 5 অনু পানি H2, তাহলে এটার ভর কত হবে? 5 ইন্টু যদি 18 করি তাহলে হবে 90 গ্রাম। দেখো তাহলে তুতের ভিতরে 90 গ্রাম পানি আছে। আর আমরা জানি সমগ্র তুতের ভর কত? সমগ্র তুতের ভর হচ্ছে 249.5 গ্রাম। এটা হচ্ছে সমগ্র তুতের ভর। এখন এই সমগ্র তুতের ভিতরে এই 5 অনু প্লাস পানি কত পার্সেন্ট আছে সেটা আমাদের বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা বের করি যে 5 অনু প্লাস পানি এর ক্ষেত্রে আমরা বের করব। এর ক্ষেত্রে শতকরা সংযুক্ত হবে যে পানির যে ভরটা রয়েছিল এটার ভিতরে 90 গ্রাম, এটাকে ভাগ করতে দিতে হবে এটার মোট যে ভরটা রয়েছে, এই মোট ভর 4.9.5, এটা দ্বারা ভাগ করে গুণ করে দিতে হবে কি দ্বারা? 100 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 100 দ্বারা যদি গুণ করে দেই তাহলে আমাদের কত আসতেছে? 19 ভাগ 2.9.5 গুণ হবে 100। এখানে চলে আসে 36.072%। ওকে, তাহলে আমরা এই তুতের গ্লাস পানি শতকরা সংযুক্তি নির্ণয় করে ফেললাম। পরবর্তীতে আগে টাইপ 6 যোগের স্থূল ও আণবিক সংকেত নির্ণয়। এই যে আমরা শতকরা সংযুক্তি নির্ণয় করলাম যে কোনটার ভিতর কত পার্সেন্টেজ করা আছে, এই পার্সেন্টেজ থেকে আমরা আবার চাইলে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করে ফেলতে পারি, যে কোনটার স্থূল সংকেত কিরকম, আণবিক সংকেত কিরকম। এখন দেখো একটি যোগে কি কি দেওয়া রয়েছে। দেখো একটি যোগে দেওয়া, দেখো এখানে 40% আছে কার্বন, তাহলে 40% কার্বন রয়েছে। আমরা একটু নোট ডাউন করি, কার্বন কত? 40%। হাইড্রোজেন আছে কত? 6.67%। এখন অক্সিজেন কত পার্সেন্ট আছে? 6%। মানে কি? অজানা। তাহলে এটাকে আমরা বের করতে পারি যে এখানে কয়টা জিনিস আছে। এখানে আছে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তার মানে তিনটা মিলে 100% তো থাকবে। তাহলে এই দুইটা যোগ করে যদি 100 দ্বারা ভাগ করে তাহলে কিন্তু x এর মান কিন্তু বের হয়ে যায়, যাবে কিনা? 14 যোগ 6.67 যোগ করলাম, ভাগ করব 100 থেকে, সরি বিয়োগ করব 100 থেকে। তাহলে দেখো অক্সিজেন চলে আসে 53.33%। পেয়ে গেলাম কোনটা কোন পার্সেন্ট আছে। এখন এখান থেকে আমাদের আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত বের করতে গেলে সবার আগে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে স্থূল সংকেতটা বের করতে হয়। স্থূল সংকেত না বের করে আমরা আণবিক সংকেত বের করতে পারি না। তাহলে এর আগে আমাদের কি করতে হয়? আণবিক সংকেত, স্থূল সংকেত বের করতে গেলে আমাদের দেখো কার্বনের কত পার্সেন্ট আছে? 40%। তাহলে যার যার পার্সেন্টেজকে তার ভর দ্বারা ভাগ করতে হবে। কার্বনের ভর কত? 12 গ্রাম। এখন 40 কে যদি 12 গ্রাম দ্বারা ভাগ করি তাহলে চলে আসে 3.33। এরপর আমাদের আরেকটা কাজ করতে হবে যে হাইড্রোজেন, সবগুলো এভাবে করে নিতে হবে। হাইড্রোজেন কত? হাইড্রোজেনের ভর হচ্ছে 1, সরি পার্সেন্টেজটা দিতে হবে। পার্সেন্টেজটা হচ্ছে 6.67, ভাগ করতে হবে 1 দ্বারা। 1 দ্বারা ভাগ করলে এটি আসবে 6.63, এটাই চলে আসবে। এরপর আমরা দেখব অক্সিজেন। অক্সিজেনের ক্ষেত্রে এর ছিল কত? 53.33। এটাকে ভাগ করতে হবে। অক্সিজেনের ভর কত? অক্সিজেনের ভর হচ্ছে 8 দুগুণে 16। 53.33 ভাগ হচ্ছে 16, এখানে চলে আসে
3 3। তাহলে এই একটা অবস্থা তৈরি হয়। হ্যাঁ, এখন দেখো এই জায়গাটা সবচেয়ে ছোট মান কার? সবচেয়ে ছোট মান আমরা দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই 3.33 আর একটা হচ্ছে 3.33, মানে দুইটাই ছোট। তাহলে যে কোনো একটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এবার পরবর্তী ধাপের কাজ কি? পরবর্তী ধাপের কাজ হচ্ছে এদের ভাগ করতে হবে, মানে ছোটটা দিয়ে সবগুলোরে ভাগ করতে হবে। তাহলে একটা একটা করে ভাগ করি। কার্বনের ক্ষেত্রে কি হবে? কার্বনের ক্ষেত্রে যদি এটা দিয়ে ভাগ করি অনিত বের হবে, নাকি নতুন কিছু বের হবে। আর হাইড্রোজেনকে ভাগ করি তাহলে 2 বের হবে, হবে কি না? আর এটাকে যদি ভাগ করি তখন আবার কত বের হবে? অক্সিজেন 1 বের হবে। এ থেকে কি আমরা স্থূল সংকেত অলরেডি বের করে ফেলছি? এটা থেকে তাহলে আমরা স্থূল সংকেতটা বের করতে পারি কি? তাহলে স্থূল সংকেতটা আমাদের বের হবে 6। দেখো সি আছে একটা, হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে একটা। অথবা আমরা এভাবে লিখতে পারি CH2O। তাহলে এটা হচ্ছে এই যৌগের স্থূল সংকেত। আচ্ছা, এই স্থূল সংকেত যেহেতু আছে, স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত বের করতে পারি, আণবিক সংকেত বের করতে পারি। তাহলে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত কিভাবে বের করা যায়? আমরা জানি যে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু n থাকে, কিন্তু n, কিন্তু এই n এর মান কত আমরা জানি? আমরা জানি না। আচ্ছা, আমরা একটু মুছে দেই না, যে আগে তো শেষ হয়ে গেছে। বাস, এটা ক্লিয়ার হয়ে গেল। আমাদের এতটুকু রাখলেই হবে। এটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। তা আমাদের সূত্র ছিল কি? যে আণবিক ভর ইজ ইকুয়াল টু স্থূল সংকেতের ভর ইনটু n, এটা হয়। তাহলে আমরা যে দেখো আণবিক ভরটা কত ছিল? আণবিক ভর ইজ ইকুয়াল টু স্থূল সংকেত লেখা তো মহা মুশকিল, সংকেত ইনটু n। এখন এই n এর মান আমরা বের করতে হবে। n এর মান যদি বের করতে পারি তাহলে স্থূল সংকেতের সাথে এটা গুণ করে দিলে আমাদের বের হয়ে যাবে। n একটা সংখ্যায় আসবে আর কি। এখন n এর মান তাহলে কি দাঁড়াবে? n এর মান দাঁড়াবে যে আণবিক ভরটা, এই আণবিক ভর এটাকে স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করতে হবে। দেখা যায় কিছু ভর। এখন দেখো আণবিক ভর কত সেটাকে আমরা জানি না, কিন্তু দেখো এখানে একটা হিন্টস দেওয়া আছে, এই জায়গায় একটা দেওয়া আছে, যৌগের বাষ্প ঘনত্ব 90। যৌগের বাষ্প ঘনত্ব 90, এটা দ্বারা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আণবিক ভর কত। তা আণবিক ভর আমাদের চলে আসে, আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আমরা যদি আণবিক ভরটা বের করি, এটা হবে কত? বাষ্প ঘনত্বের দ্বিগুণ। বাষ্প ঘনত্ব হচ্ছে 90 আছে, তার সাথে গুণ করব 2, হয়ে যাবে কত? 180। ওকে, এখন এই জায়গায় আমরা 180 কে আণবিক ভর বের করে ফেলছি, বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আণবিক ভরকে আমরা স্থূল সংকেতের ভর দ্বারা ভাগ করব। স্থূল সংকেতের ভরটা আমরা একটু বের করি। কার্বন আছে 12, দেখো 12 যোগ পানি আছে, হাইড্রোজেন আছে 2, অক্সিজেন আছে 16, কত হয়? 30। 12 হ্যাঁ, 14 আর 16 কত? 30 তো। এখন দেখো স্থূল সংকেত কত হবে? স্থূল সংকেত 6 এখনো হবে না। 180 কে যদি ভাগ করি, 180 কে ভাগ 30 ভাগ করলে আমাদের চলে আসবে 6। এই 6টা হচ্ছে আমাদের n এর মান। আসলে এই যে nটার মান, তাহলে আমাদের দেখো n এর মান আসলো 6, n এর মান আসলো 6। এখন যে স্থূল সংখ্যাটা বের হবে, আমরা একটু মুছে দিই এটাকে, যে স্থূল সংখ্যাটা বের হবে, এই স্থূল সংকেতের সাথে আণবিক সংকেত যদি বের করতে চাই, যে আণবিক সংকেত, তাহলে এই যে স্থূল সংখ্যাটা কত ছিল? CH2O, এটার সাথে nটা গুণ করে দিতে হয়। এখন দেখো একটা কালার নেই, তাহলে nটা কত ছিল? 6 ছিল। nটা কত ছিল? 6। আমরা আবার করি,
CH2O n এর মান 6 লাগাই দিলাম। এখন দেখো C কত হবে 6টা, H12 হবে আর O হবে 6। এটা কিসের সংকেত বলো? C6H12O6 কিসের সংকেত হবে? এটা হবে গ্লুকোজের সংকেত। এ থেকে আমরা বের করে ফেললাম যে এটা আণবিক সংকেত, স্থূল সংকেত সবই কিন্তু আমরা বের করে ফেলছি। এই যোগে স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযুক্তি নিয়ে আর কোনো সমস্যা হবে এরপর থেকে? ওকে, এবার আমরা টাইপ 7 এ চলে আসবো, যে লিমিটিং বিক্রিয়ক। আমরা শেষের দিকে চলে আসছি, তাই না? না, শেষের দিকে। লিমিটিং বিক্রিয়ক থেকে আর কয়েকটা টাইপস আছে, এগুলো বললে শেষ হয়ে যাবে, কয়েকটা বিক্রিয়া আছে। আচ্ছা দেখো, টাইপ 7 এ আমরা দেখবো কি লিমিটিং বিক্রিয়ক। এই বিক্রিয়কটা কি? যখন দুইটা বিক্রিয়ক বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি হয়, একটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কেন শেষ হয়ে যায়? ওটা পরিমাণ কম থাকে, যতটুকু দেওয়ার দরকার ছিল ততটুকু দেয়নি। তার মানে যেটা কম দিছি সেটা আগে শেষ হয়ে যাবে। তো যেটা আগে শেষ হয়ে যাবে ওইটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। লিমিট কি? এটা লিমিটের ভিতর চলে গেছে, এরপর বিক্রিয়া করতেছে না, কম আছে। ওকে, এখন আমার দেখতে হবে যে এই যোগের ভিতরে কোনটা কম আছে। এই জায়গা থেকে কি বোঝা সম্ভব আসলে কোনটা কম আছে? এটা আমরা কিভাবে বুঝবো যে একটা বিক্রিয়ায় কে কত বেশি বিক্রিয়া করে, কোনটা কত মোল বিক্রিয়া করে? এটা আমরা কিভাবে বুঝবো? দেখো, লিমিটিং বিক্রিয়ক আর যে বিক্রিয়ক আছে, আমাদের সবার আগে কাজ হচ্ছে মোল সংখ্যা নির্ণয় করা। মোল সংখ্যা নির্ণয় করা। চলো আমরা আগে মোল সংখ্যা নির্ণয় করি, পরে আমরা বিক্রিয়া করব। দেখো এই জায়গায় কত মোল রয়েছে HCl-টা, এটা যদি আমরা 10 কে যদি আমরা এই 36.5 দ্বারা ভাগ করি, কত আসে? 10 ভাগ 36.5, তাহলে দেখো আমাদের 0.273 আসে। ওকে, আর ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে কত মোল রয়েছে? দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর কত, আণবিক ভর কত? 40 যোগ 16, আচ্ছা 40 যোগ 17 দিতে হবে, 17 ইন্টু 2, তার সাথে যোগ করতে হবে 40, তা দেখো 74। ক্যালসিয়ামের আণবিক ভর কত? পারমাণবিক ভর 40, তার সাথে আবার যোগ করতে কত? অক্সিজেনের 16 আর 1 কত? 17, 17 এখানে কয়টা আছে? 2টা আছে, 17 দুগুণী 34, তা 40 আর 34 যোগ করলে কত হয়? 74। এভাবে করছি। এখন দেখো অণু বের করতে গেলে কিভাবে বের করতে হয়? যত গ্রাম দেওয়া আছে ওটাকে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। তাহলে 10 কে আমরা আণবিক ভর দ্বারা যদি ভাগ করি 73 দ্বারা, 73 না তো 74 দ্বারা ভাগ করতে হবে, 10 ভাগ 74, তাহলে কত আসে? 0.135। তাহলে এটা হচ্ছে ওর মোল সংখ্যা। তাহলে মোল কোথায় বেশি আছে? এখানে কিন্তু বেশি আছে, এখানে কম আছে। এগুলো কিসের মান? এন এর মান। এখন কম থাকলো বিক্রিয়া কতটুকু লাগবে সেটা আমাদের দেখতে হবে আগে। ওকে, আচ্ছা আমরা একটু বিক্রিয়াটা করে দেখি। কি কি বিক্রিয়া আছে? বিক্রিয়া আছে HCl, এটার সাথে বিক্রিয়া করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা এই বিক্রিয়া করে কি কি তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। এখন সবার আগে আমাদের কাজ করতে হবে, বিক্রিয়া করার পরে সমতা করে ফেলতে হবে। সমতা না করলে কিন্তু আমাদের লিমিটিং বিক্রিয়া কোনটা আইডেন্টিফাই করতে পারবো না। এখন দেখো সমতা যদি করি, এখানে আছে দেখো ক্লোরিন 2টা, এখানে ক্লোরিন আছে 1টা, এখানে হাইড্রোজেন দেখো 2টা, এখানে হাইড্রোজেন আছে 1টা, তার মানে ঝামেলা এখানে এখানে 2 দেওয়ার ফলে কি হলো? 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন, 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন, বাস আমাদের আর কারো কোনো আপত্তি নাই। এবার দেখতেছি দেখো কি কাহিনীটা হলো। এখানে আমাদের HCl লাগতেছে 2 মোল, HCl লাগছে কত? 2 মোল, আর ক্যালসিয়াম আর হাইড্রোক্সাইড লাগতেছে কত? 1 মোল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 2:1 একটা সম্পর্ক, মানে এটা যতটুকু লাগতেছে এটা ডাবল লাগতেছে এটা। এখন দেখি এই জায়গায় আমরা কি কি দিছি। এই জায়গায় আমরা দিছি 0.013
5 গ্রাম হচ্ছে এত মোল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিছে, আর এখানে দিছে 0.273। এখন এটা ডাবল কি এখানে আছে কিনা একটু দেখি। তাহলে দেখো ওর ডাবল হইতে হবে। এখন এটার ডাবল কত হয় একটু দেখি, যে 0.135 গুণ হচ্ছে 2, এটার ডাবল হচ্ছে 0.27 গ্রাম। তার মানে দেখো এটা একদম প্রায় সেম হয়ে যাচ্ছে, তাই না? একদম সেম হয়ে যাচ্ছে। এই যে এটা যদি ডাবল করি, ডাবল করলে 27, কিন্তু এখানে একটু বেশি আর কি, এই যে 3 একটু বেশি। তার মানে আমরা বলতে পারবো যে এটা একটু বেশি যেতে আছে, এটা লিমিটিং বিক্রি হবে, কিন্তু বিক্রি কিন্তু হয়ে যাবে আসলে, তাই না? এতটুকু কম বেশি তো হয় না। যদি আমরা লিমিটিং বিক্রি করি, তখন আমরা যদি ওই হিসেবে সেলসে কাজ করি যে না এই এতটুকু আমরা ধরবো, তখন কিন্তু এটা আমাদের লিমিটিং বিক্রি হিসেবে কাজ করে ফেলবে। বুঝছো? আচ্ছা, লিমিটিং বিক্রিকে আমরা আরো কিছু অঙ্ক করব। এবার দেখো, এটা হচ্ছে সবচেয়ে কমন একটা বিক্রিয়া। এখানে আমাদের মোল সংখ্যা দেওয়া আছে 0.1 মোলার, 0.25 মোলার। এখন এখানে আমাদের বিক্রিয়াটা করি আগে, যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl দেওয়া আছে, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হয় এটা সবার জানার কথা, লবণ পানি H2O। এটা কি সমতা করা লাগবে? এই বিক্রিয়ার সমতা করার দরকার নেই, কারণ এটা হচ্ছে সমান সমানই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে 1:1, মানে এখানেও 1 এখানেও 1:1 এই রেশিওটা রয়েছে। এ থেকে আমরা বুঝতে পারবো যে এই জায়গায় যতটুকু লাগবে এই জায়গা অতটুকুই লাগবে। এখন আমরা একটু মোল সংখ্যা বের করব। এখন দেখি এখানে মোল সংখ্যা আছে কিনা। এখানে দেখো এটার এস এর মান দেওয়া আছে, এখানে এস এর মান দেওয়া আছে, এন এর মান কত আমরা বের করতে হবে। আমরা জানি কি n = SB, n = SB। তাহলে এখান থেকে বের করে ফেলি। এস এর মান দেওয়া আছে 0.1, গুণ করতে হবে বি দেওয়া আছে কত 300 ml। 300 ml কে আমরা যদি 1000 দ্বারা ভাগ করে লিটার নিয়ে যাই, তার সাথে 30 ml, হ্যাঁ ওটাই মুখে বলতেছি, ভুল বলতেছি। তা 30 ml কে যদি 1000 দ্বারা ভাগ করে আমরা, এটা 1000 দ্বারা ভাগ করতে হবে না, 1000 দ্বারা ভাগ করলে লিটারে চলে যাবে। এটা আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে, লিটারে চলে যাবে। আমাদের এই হিসাবগুলো সবসময় লিটারে করব। আচ্ছা, তো এটার সাথে আমরা গুণ করব কত? গুণ করব হচ্ছে আমাদের এই যে মোলারিটিটা 0.1। গুণ করলে দেখো এটার মোল সংখ্যা আসে 3.0 ইন্টু 3 ইন্টু 10⁻³ এটা চলে আসে। আর এখানে মোল সংখ্যা কত আমাদের বের করবো, এন এর মান দিয়ে SB। এখন দেখো এখানে এস এর মান কত 0.25, গুণ করতে হবে বি কত 2.5, এটাকে ভাগ করতে হবে 1000 দ্বারা, 0.025। আয়তনগুলো খুবই কম নিয়ে নিছে, আর একটু বেশি নেওয়া দরকার ছিল না, মানগুলো একটু সুন্দর আসতো। তাহলে এর সাথে গুণ করবো আমরা 0. কত মোলার 0.25। তাহলে দেখো এখানে আছে 6.25 ইন্টু 10⁻³ এত। এখন কোনটা বেশি এখানে, এটা বেশি আছে না এটা বেশি আছে? কোনটার মোল বেশি? এটার মোল হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁻³, আর এটার মোল আছে 6 ইন্টু 10⁻³ দুইটাই -3 তে আছে। তা কোনটা মোল সংখ্যা বেশি? অবশ্যই এটা মোল সংখ্যা বেশি। তার মানে এখানে আমাদের HClটা রয়ে যাবে, থেকে যাবে, আর বিক্রিয়া চলাকালে এই সোডিয়াম হাইড্রোক্সাইড আগে ভ্যানিশ, তাই না? যেহেতু আমাদের এটা বেশি আছে, এটা মোল কত, এটা মোল প্রায় এটা দ্বিগুণ বেশি আছে, কিন্তু লাগতেছে কি সমান সমান। তাহলে এক পর্যায়ে কি হবে, এটার এই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে শেষ হয়ে যাবে, ওই দ্রবণে থেকে যাবে HClটা বাড়তি থেকে যাবে, HClটা বাড়তি থেকে যাবে। এখন এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়ক কি হবে, যেটা আগে শেষ হয়ে যাবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিমিটিং বিক্রিয়ক হবে। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন এভাবে আসে যে বিক্রিয়ার দ্রবণের প্রকৃতি কিরকম হবে, মানে এটা ইয়া হবে, হ্যাঁ এটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে। এখন তোমাকে যদি বলা হয় এই দ্রবণের
কোনটা অম্লীয় হবে কোনটা ক্ষারীয় হবে। আমাদের দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আগেই কিন্তু শেষ হয়ে গেছে, বেঁচে আছে কোনটা, HCl টা কিন্তু বেঁচে আছে। তাহলে এই দ্রবণটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? যেহেতু এই দ্রবণে সব লবণ পানি হয়ে গেছে, এই লবণ পানি তো আর পিএইচ মান নাই, পানি তো এগুলো নরমাল, এখানে তো পিএইচ মান কি নরমাল 0.7, কিন্তু এই দ্রবণে থেকে যাচ্ছে কোনটা, থেকে যাচ্ছে আমাদের HCl টা থেকে যাচ্ছে, যেহেতু HCl টা আমাদের বেশি পরিমাণে আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা আগেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই দ্রবণে যেহেতু একাই HCl আছে, তাহলে দ্রবণটা অবশ্যই অ্যাসিডীয় হবে। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, এটা কি অ্যাসিড না, অ্যাসিড, আর এটা কি ক্ষার না, তাই ক্ষারটা আমাদের আগেই ভ্যানিশ, তার রয়ে যাবে কি HCl, তাহলে দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় বা অ্যাসিডীয়। এই ধরনের কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষা চলে আসবে। দেখো লিমিটিং বিক্রিয়া দিয়ে আরেকটা প্রশ্ন আমরা এখানে দেই, সালফিউরিক অ্যাসিডের ভিতর ঢাললাম কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই বিক্রিয়ার শেষে কি কি, মানে দেখো এই বিক্রিয়ার শেষে অবশিষ্ট যৌগ, মানে এটা কোন যৌগটা আর কি অবশিষ্ট থাকবে, অবশিষ্ট যৌগের মোল সংখ্যা এবং আয়তন বের করো এবং মিশ্রণের প্রকৃতি কেমন বের করো। এই যে একটু আগে মিশ্রণের প্রকৃতি বের করছিলাম যে অ্যাসিডীয় হবে নাকি অম্লীয় হবে। আর এখানে অবশিষ্ট মোলের মানে অবশিষ্ট যৌগের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। তার মানে যেটা অবশিষ্ট থাকবে, যতটুকু অবশিষ্ট থাকবে অতটুকু এর আমার মোল সংখ্যা নির্ণয় করতে হবে, অত মোল থাকবে। আচ্ছা আমরা সবার আগে যে কাজটা করি বিক্রিয়াটা করে ফেলি। এখানে কি ছিল H2SO4, এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া কি হবে, বিক্রিয়া আমাদের হবে সোডিয়াম সালফেট প্লাস তৈরি হবে আমাদের পানি। এই জিনিসটা তৈরি হলো, সমতা করতে হবে না, সমতা করতে হবে কি, তাহলে এই জায়গাটায় আমরা যদি দেখো এখানে পানির এখানে যদি 2টা দেই আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে 2 দেই, তাহলে কিন্তু আমাদের সমতা হয়ে যায় ঠিকঠাক মতো। দেখো এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানে হাইড্রোজেন আছে 2টা, আর এই 2টা 4টা। অক্সিজেনের ক্ষেত্রে দেখি অক্সিজেন এখানে আছে 4টা আর এখানে আছে 2টা, 6টা। এখানে অক্সিজেন আছে 4টা, এখানে আছে 2টা, 6টা। বাস অক্সিজেন আর হাইড্রোজেন সমতা করলে বাকিটা অটোমেটিক হয়ে যায়। এখন দেখো এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1:2 এর খেলা, 1:2 এর খেলা। এটার মানে কি, এটার মানে হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড যতটুকু লাগবে তার দ্বিগুণ লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এখন আমরা দেখব যে এখানে কত মোল এখানে রয়েছে। আমাদের সবসময় বললাম না যে মোল সংখ্যা নির্ণয় করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা নির্ণয় করি। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো কি কি রয়েছে, মোল সংখ্যা এখানে আমাদের মোলারিটি দেওয়া আছে, S দেওয়া আছে কিন্তু বিটা দেওয়া আছে। তাহলে S কত 0.1, বিটা আমাদের কত 500 ml, 500 ml যদি আমরা 1000 ভাগ করে 0.5 হয়, তাহলে আমরা যদি গুণ করি 0.1 গুণ 0.5, তাহলে হয়ে যায় আমাদের 0.05 মোল। ওকে, মোল সংখ্যা পেয়ে গেলাম। এবার সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের কি হবে, N = দেখো 0.5 দেওয়া আছে, 0.5 ইনটু আয়তন দেওয়া আছে 100 ml। 100 ml যদি গুণ করি 0.1 ml হয়, লিটার হয়, তাহলে দেখো 0.5 ইনটু 0.1 হয়ে যাবে 0.05 মোল। একটা জিনিস খেয়াল করো, দুইটার মোল সংখ্যা কি সমান না? দুইটার মোল সংখ্যাই সমান, কিন্তু মোল সংখ্যা সমান হলেই হবে কি, এখানে তো আগে শেষ হয়ে যাচ্ছে কোনটা, মানে বেশি লাগতেছে কোনটা, বেশি লাগতেছে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের দ্বিগুণ লাগতেছে। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড 0.05 মোল আছে, ঠিক আছে? তাহলে লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড কত লাগতো, এটা দ্বিগুণ, তার মানে এটা যদি 2 দিয়ে গুণ করি, গুণ হচ্ছে 2, 0.1 মোল, আমাদের 0.1 মোল 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দরকার ছিল, লাগতো, কিন্তু এখানে আছে কত 0.05 মোল। তাহলে তার মানে এটা আগে শেষ হয়ে যাবে। লিমিটিং বিক্রিয়া কোনটা হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়া থাকবে। আচ্ছা, এখন
এখান থেকে আমাদের মিশ্রণের প্রকৃতিটা কিরকম হবে, মিশ্রণের প্রকৃতি যদি নির্ণয় করতে চাই, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডটা আমরা আগে শেষ হয়ে যাচ্ছে, মিশ্রণে কে থাকবে, সালফিউরিক অ্যাসিড। তো মিশ্রণে যেহেতু শুধু সালফিউরিক অ্যাসিডই থাকবে, তাহলে এটা অ্যাসিডীয় হবে, রাইট? আচ্ছা, এবার আমরা পরের টেপে চলে যাই, যে উৎপাদের শতকরা পরিমাণ। যে একটা বিক্রিয়ক থেকে আমরা তাপ দিলে যে মোলটা উৎপন্ন হলো, এখন এই মোল, এই যে যৌগটা তৈরি হলো, মনে করো যে ক্যালসিয়াম কার্বনেট, আমরা একটু লিখি, এই ক্যালসিয়াম কার্বনেটটা, এটাকে যদি আমরা তাপ দেই, এটাকে তাপ দিলে কি কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এটা তৈরি হচ্ছে। এখন এই বিক্রিয়ায় আমাদের এই যে ক্যালসিয়াম কার্বনেটটা অ্যানালার হবে কিনা, অ্যানালার হবে তখনই যখন এই বিক্রিয়া থেকে আমাদের যতটুকু পাওয়ার কথা, কতটুকু পাওয়ার কথা এখানে দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাইছি কত, 39 গ্রাম পাইছি, কিন্তু পাওয়ার কথা কত, দেখি এটা ক্যালকুলেশন করি, 40 যোগ হচ্ছে অক্সিজেন কত, 16, পাওয়ার কথা আমাদের 56 গ্রাম, কিন্তু পাইছি কত, পাইছি হচ্ছে এই 39 গ্রাম। তার মানে আমাদের কত কম পাইছি, ও আচ্ছা এখানে একটা ফ্যাক্টর আছে, 80 গ্রাম দেওয়া হয়েছে। এখন 80 গ্রাম থেকে তাপ দিলে কত হয়, এটা আমাদের ঐকিক নিয়মের মধ্যে বের করতে হবে। এটার আগে আণবিক ভরটা বের করি। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে তোমার 100, এটা আর বের করা লাগবে না। ওকে, 40 যোগ কার্বন 12 যোগ হচ্ছে 16 গুণ 3, হ্যাঁ 100। তাহলে দেখো এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, এটা আমাদের ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে হবে। এটা কত, 100 গ্রাম, 100 গ্রাম থেকে উৎপন্ন হচ্ছে কত, 56 গ্রাম। এখন এখানে ডিসি কত, 80 গ্রাম, তাহলে ঐকিক নিয়মের মাধ্যমে বের করতে হবে, 1 গ্রাম থেকে বের হবে কত, 56 ভাগ 100। এবার 80 গ্রাম থেকে কত হবে, 80 গ্রাম থেকে কত হবে, উপরে 80, 6 গুণ 80 বা 100। এখন দেখো 56 ইন্টু 80 ভাগ হচ্ছে 100, তাহলে দেখো 44.8 গ্রাম। তাহলে 44.8 গ্রাম আমাদের এখানে উৎপন্ন হবে, মানে এই জায়গাটা উৎপন্ন হবে কত, 44.8 গ্রাম। তাহলে উৎপন্ন হওয়ার কথা ছিল 44.8 গ্রাম, কিন্তু হয়েছে কত, 39 গ্রাম, মানে একটু কম হয়েছে। কেন হয়, কারণ আমরা যে বিক্রিয়াগুলো করি এগুলো 100% বিশুদ্ধ, আর এখানে যেটা দিছি দূষিত, মানে ভেজাল আছে, এই জন্য বিক্রিয়া করে এখানে একটু কম উৎপন্ন হয়েছে। এখন কত পার্সেন্ট কম উৎপন্ন হয়েছে, আমাদের সচরাচর 100% বিশুদ্ধ পাওয়া যায় না, আমাদের প্রায় 99.9% পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা দেখি যে আসলে কত পার্সেন্ট আসলে পাওয়া গেল। এখন দেখো যে এখানে পাইছি কত, পাইছি 39 গ্রাম, এবং পাওয়ার কথা ছিল কত, 44.8 গ্রাম। এটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে আমাদের কত আসে, 39 ভাগ 44.8 গ্রাম গুণ দেব আমরা 100 দ্বারা। তাহলে দেখো আমরা এখানে পাইছি 78.05%। এখন 78.05% আমরা এটা পাইছি, কিন্তু এটা পাওয়ার কথা ছিল কত, এত পার্সেন্ট পাইলে কত হইতো, 100% হইতো আর কি, আচ্ছা, এটা 100% কিন্তু পাইছি কত, এত পার্সেন্ট। মানে এটা 100% বিয়োগ। এখন এটা যদি 99.99% যদি পাইতাম তাহলে এটা অ্যানালার হইতো, মানে হচ্ছে এটা পিওর হইতো, অ্যানালার হইতো। কিন্তু এটা যেহেতু এটা থেকে অনেক কম পাইছি, তাহলে এটা অ্যানালার হবে না, এই যৌগটি অ্যানালার হবে না। তাহলে এটাকে বলা হয় উৎপাদের শতকরা পরিমাণ। যে আমরা বিক্রিয়া করে যতটুকু পাওয়ার কথা, কিন্তু আসলে বিক্রিয়া মানে যখন আমরা বাস্তবে বিক্রিয়া করি তখন কত গ্রাম পাইলাম, ওইটা শতকরা কত পার্সেন্ট, সেটা হচ্ছে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ। ঠিক আছে, আমরা একটা ল্যাবরেটরিতে বিক্রিয়া করলাম, হাতে কলমে বিক্রিয়া করে পাইলাম কত, এত 39 গ্রাম, কিন্তু বিক্রিয়া আমাদের অরিজিনাল বিক্রিয়া মানে লিখে হাতে কলমে লিখে বিক্রিয়া পাওয়ার কথা ছিল এত গ্রাম। এখন এত ভিতরে এত কত পার্সেন্ট, ওইটা হচ্ছে শতকরা পরিমাণ। আচ্ছা, এখন আমরা দেখবো বোর্ড কোশ্চেন গুলো, যে কি কি রয়েছে তোমাদের বোর্ড কোশ্চেনে। এই পর্যন্ত আমরা যেসব অঙ্ক করছি সব কিন্তু এই বোর্ড কোশ্চেনের ভিতরে তোমরা পেয়ে যাবা, মানে এর বাইরে যে সব টাইপের অঙ্ক করছি এর বাইরে
অঙ্ক আসবে না। এখন বোর্ড কোশ্চেনে দেখি কি কি আসছে। বোর্ড কোশ্চেনে দেখো এখানে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে এত গ্রাম সোডিয়াম অক্সাইড এবং এত গ্রাম কার্বন অক্সাইড মিশ্রিত করা হলো। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, 1 নম্বর কাজ। আচ্ছা 2 নম্বর কাজ হচ্ছে একটি যোগে শতকরা দেওয়া সংযুক্তি দেওয়া আছে, নাইট্রোজেনের, হাইড্রোজেনের, কার্বনের শতকরা সংযুক্তি দেওয়া রয়েছে, এর আণবিক ভরটা তোমার দেওয়া আছে। ওকে, এখন 2 নং উদ্দীপকের উল্লেখিত যোগের আণবিক সংকেত নির্ণয় করো। পাওয়া যাবে কিনা? করছি না? এই যে শতকরা সংযুক্তি কি করতে হয়, এদের ভর দ্বারা ভাগ করে দিতে হবে। এর নাইট্রোজেনের ভর কত? 7 গুণি 14। তাহলে নাইট্রোজেনের ভর হচ্ছে 14 দ্বারা ভাগ করে দিতে হবে। হাইড্রোজেনের ভর হচ্ছে কত? 1 দ্বারা ভাগ করতে হবে। কার্বনের ভর কত? 12 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা করার পর যেটা ছোট আসবে সেটা দ্বারা সবগুলো ভাগ করলে আমাদের একটা অনুপাত চলে আসবে, স্থূল সংকেত পেয়ে যাবো। স্থূল সংকেতকে তখন আমরা এই যে দেখো এখানটা আণবিক ভর দেওয়া হয়েছে, এই যে আণবিক ভর দেওয়া হয়েছে, তখন এই আণবিক ভরকে স্থূল সংকেতের ভর দ্বারা যখন ভাগ করে যে মানটা আসবে ওটা হবে n এর মান। সেই n এর মানটা স্থূল সংকেতের সাথে গুণ করে দিলে আমাদের আণবিক সংকেত বের হয়ে যাবে। ওকে, এখন দেখো 2 নম্বর বা ঘ নম্বরে কি বলা আছে? 1 নম্বর আমাদের হইলো। এখন ঘ নম্বরে কি দেওয়া আছে যে 1 নং উদ্দীপকের সংঘটিত বিক্রিয়া প্রত্যাশিত পরিমাণ পাওয়া যাবে কিনা, মানে আমরা হাতে কলমে বিক্রিয়া করে যেটা পাবো ওই পরিমাণ আসলে বাস্তবে পাওয়া যাবে কিনা সেটা। এখানে কি কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে দেখো, এই যে ও চাইছিল যে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতি করতে চাচ্ছিল, তার জন্য সে কি কি মিক্সচার করলো? সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা মিক্স করলো। এই সোডিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা মিক্স করে ও পাইতে চাইছিল যে সোডিয়াম এত পেতে চাইছিল। ওকে, এখন এই বিক্রিয়া থেকে আমাদের দেখতে হবে যে কত গ্রাম বিক্রিয়া করে কত গ্রাম তৈরি করে, এটা আণবিক ভর বের করতে হবে। অবশ্যই করে নিতে হবে, সমতা করে নিতে হবে। সমতা যদি সমতাই আছে, আর সমতা করা লাগবে না। আচ্ছা দেখো, সোডিয়াম অক্সাইড এর আণবিক ভর কত? 23 গুণ 2 যোগ হচ্ছে 16, এর দেখো 62 গ্রাম। তাহলে 62 গ্রাম থেকে পাওয়া যায় কত গ্রাম? সোডিয়াম কার্বনেটের ভর কত? 106 না? 106 গ্রাম। তাহলে 62 গ্রাম থেকে পাওয়া যাবে 106 গ্রাম। 1 গ্রাম থেকে পাওয়া যাবে কত গ্রাম? আর হচ্ছে এই কত গ্রাম? এই যে 63.3 গ্রাম থেকে পাওয়া যাবে কত গ্রাম? তাহলে দেখো আমরা যদি একটু পার্সেন্টেজ করি তাহলে কিন্তু এটা বের হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 1.6 গুণ 62 ভাগ দেবো আমরা কত? আচ্ছা 1.6 ভাগ হচ্ছে 62 গুণ দেবো আমরা 6.3। ওকে, তাহলে এখানে আমাদের পাচ্ছি 10.77 গ্রাম, 10.77 গ্রাম পাচ্ছি। তো এখানে কত ছিল? 10.6 গ্রাম। দেখো 10.6 গ্রাম, তার মানে একটু বেশি পাচ্ছি, আর আসলে যত পাবো তার থেকে একটু বেশি পাচ্ছি। এখানে একটু সুন্দরভাবে ক্যালকুলেশন করলে হয়তো এক্সাক্ট মানটা চলে আসতো। তো তোমরা একটু বাসায় সুন্দরভাবে ক্যালকুলেশনটা করে নিবা। হ্যাঁ, এটা বেশি অল্প একটু সামান্য একটু বেশি হয়েছে, মানে ও তো এত প্রস্তুতির লক্ষ্যে ও চাচ্ছে 10 এত গ্রাম সোডিয়াম কার্বন ডাইঅক্সাইড মানে উৎপন্ন করতে চাচ্ছে। আচ্ছা, এখন বিক্রিয়া করে দেখতেছে যে এর সাথে বেশি হচ্ছে। আচ্ছা, এখন দেখো একটি যোগে, এটা তো করলামই শতকরা সংযুক্তি, আরেকটা আমরা বোর্ড কোশ্চেন দেখি। দেখো কুমিল্লা বোর্ড 2024 প্রশ্নটা আসছে যে 2টা বিকার দেওয়া রয়েছে, একটা সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা সালফুরিক অ্যাসিড, 2 গ্রাম 2 গ্রাম করে দেওয়া আছে। এটা হচ্ছে 300 ml দেওয়া আছে, এটা এ এবং বি। ওকে, দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কিনা ব্যাখ্যা করো। ঘনমাত্রা সমান হবে কিনা, তাহলে এক্ষেত্রে আমাদের মোল সংখ্যা বের করতে হবে। অবশ্যই মোল সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো এই জায়গায় কি কি রয়েছে? এই জায়গায় আমাদের ওয়েটটা রয়েছে ডব্লিউ, এমটা আমরা জানি 2 বাই কত 14 বের করা যাবে, 1 বাই 20।
আর এটার মোট সংখ্যা কত হবে? দেখো 2/98, সরি 2/98, বাস। এটা যদি মোট সংখ্যা আমরা বের করি 2/98 করলে হচ্ছে 0.02, আর এটা যদি করি 1/20 তাহলে আসে 0.05। ওকে, তাহলে এটা মোট সংখ্যা কিন্তু বেশি। এখন দুইটার ঘনমাত্রা সমান হবে কিনা, দুইটার ঘনমাত্রা সমান হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। যে এটা যদি 300 ml করে ধরি, 300 ml ধরি, এটাও 300 ml মেবি 300 ml ধরি, তাহলে আমাদের এখানে আমাদের ঘনমাত্রাটা বের করতে হবে। যে আমাদের n = SB, n = SB, S = কি হবে n/v। এভাবে আমরা ঘনমাত্রাটা বের করে ফেলবো। তাহলে ঘনমাত্রা বের করে দেখতে হবে যে দুইটা ঘনমাত্রা সমান ঠিকঠাক আছে কিনা। ওকে, এখন আরেকটা জিনিস খেয়াল করো, A এবং B একসাথে মিশালে মিশ্রিত দ্রবণটির অম্লীয় নাকি ক্ষারীয় হবে সেটা বের করতে হবে। তার মানে আমাদের সেই বিক্রিয়া করতে হবে আগের মতো, H2SO4 সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়াটি তো আমরা একটু আগে করলাম মনে হয়, তাই না? এটাই তো করছিলাম। যে এখানে ছিল 2 দেওয়া লাগছিল, এখানে 2 দেওয়া লাগছিল, তারপর হচ্ছে এখানে 2 দেওয়া লাগছিল, এখানে কত দেওয়া লাগছিল, এখানে 2 দেওয়া লাগছিল। হ্যাঁ, এটাই তো করলাম। আমাদের এরকম ছিল যে এখানে এটা লাগতো আমাদের 1 মোল, এটা লাগতো আমাদের 2 মোল, বাস। আচ্ছা, তাহলে এই জায়গায় দেখতেছি যে সালফারিক অ্যাসিডটা আমাদের কম লাগতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি লাগতেছে। তাহলে এই জায়গায় যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি লাগতেছে, মোল সংখ্যা নির্ণয় করে দেখতে হবে কোনটা বেশি কোনটা কম, তবেই আমাদের এটা বের হয়ে যাবে। যেটা থেকে যায় ওইটা আগেই শেষ হয়ে যাবে, আর যেটা অবশিষ্ট থাকবে, যদি অ্যাসিডটা অবশিষ্ট থাকে তাহলে ক্ষারীয় থাকবে, যদি ক্ষারটা অবশিষ্ট থাকে তাহলে ওইটা হবে ক্ষারীয় দ্রবণ। তাহলে এই পর্যন্ত ছিল আজকের মতো। আগামী ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো এবার একটু দেখে নিই আমরা কতদূর আগাইছি এই কোর্সে। দেখো, আমরা এই কোর্সে আমরা এই 6টা অধ্যায় শেষ করে ফেলছি। আমাদের আর অর্ধেক পথ কিন্তু শেষ হয়ে গেছে। আমরা বাকি অর্ধেক পথ খুব দ্রুত এগিয়ে যাব। ঠিক আছে, সাথেই থাকো।